আমরা এটা পড়ছিলাম যে একটা সিস্টেমের শক্তি কিন্তু আমরা পড়ছিলাম, কীরকম পড়ছিলাম হচ্ছে এরকম যে যদি একটা বস্তু থাকে m1 ভরের এবং আরেকটা বস্তু যদি থাকে m2 ভরের এবং তাদের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব যদি হয় হচ্ছে r, তাহলে এই সিস্টেমের শক্তি আমরা কি লিখতে পারি? এই সিস্টেমের শক্তি লিখতে পারি হচ্ছে U = G m1 m2 /r, তাই তো? এটা আমরা লিখতে পারি। এখন আমাদের সবসময় যে সিস্টেমটা দুইটা ভরেরই থাকবে এমন, এটা কিন্তু দুইটা ভরের সিস্টেম আর কি, ঠিক আছে, দুইটা ভর। কিন্তু যদি এমন হয় কোনো একটা সিস্টেম, ধরো এরকম হলো যে সিস্টেমটা হচ্ছে তিনটা ভরের, ধরো যে এটা এখানে একটা m1 ভর, এখানে m2 ভর এবং এখানে হচ্ছে m3 ভর, তিনটা ভরের সিস্টেম যদি হয়, 3 ভরের সিস্টেম, তখন কিন্তু তুমি দুইটা দুইটা করে কানেক্ট করতে পারবে, এইভাবে সরলরেখা আঁকাইতে পারবা। সো মোটামুটি একটা ত্রিভুজের শেপ হবে আর কি, হ্যাঁ, মোটামুটি একটা ত্রিভুজের শেপ হবে। তিনটা বাহু যে সমান হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই, যে কোনো দূরত্ব হইতে পারে। আর তিনটা ভরই যে সমান হবে এমনও কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই, যে কোনো কিছুই হতে পারে। সো এখানে 1 এবং 2 এর মধ্যে যে দূরত্বটা সেটা আমরা r12 বললাম, 2 এবং 3 এর মধ্যে দূরত্বটা r23 বললাম, এবং 3 এবং 1 এর মধ্যে দূরত্বটা r31 বললাম, ঠিক আছে? এখন আমরা যদি সূত্র মনে করো যে এটার শেপটা দেখতে কিরকম, এটার শেপটা দেখতে এরকম, যে ঠিক আছে যতগুলা ভর আছে তাদের গুণফল হচ্ছে উপরে আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে দূরত্ব। সো অনেকে চিন্তা করতে পারে তাহলে এক কাজ করি, এখানে এমন হইতে পারে হয়তো যে আমরা উপরে জি এর সাথে প্রত্যেকটা ভর কি করব, গুণ করে দিব, আর নিচে কি করব, নিচেতে একটা হচ্ছে দূরত্ব লাগে, সো আমরা দূরত্ব তিনটার হচ্ছে গড় করে দিব, গড় করে বসাই দিব, তাই তো? এইটা যদি চিন্তা করো তাহলে এটা বিশাল বড় ভুল হবে, এটা ভুল। কারণ আমাদের মহাকর্ষ স্থিতিশক্তির যে বেসিকটা, এই বেসিকটা কিন্তু দুইটা করে ভরের জন্য, তিনটা করে ভরের জন্য বেসিক না, জাস্ট দুইটা করে ভরের জন্য হচ্ছে এই বেসিকটা, ঠিক আছে? সো আমি যখন চিন্তা করবো এখানে, সো দুইটা করে ভর নিয়ে চিন্তা করতে হবে আর কি। এখন দুইটা করে ভর নিয়ে তুমি চিন্তা কয়ভাবে করতে পারবা? এই দুইটাকে নিয়ে একবার একটা চিন্তা করতে পারবা, আবার এই দুইটাকে নিয়ে একবার একটা চিন্তা করতে পারবা, আবার এই দুইটাকে একবার নিয়ে আরেকটা চিন্তা করতে পারবা। সো যেটা হলো দুইটা দুইটা করে কম্বিনেশন নিতে হবে, দুইটা দুইটা করে কম্বিনেশন টোটাল কয়টা সম্ভব? এখানে 3টা সম্ভব। সো দ্যাটস ওয়াই তোমার টোটাল যে শক্তিটা হবে সেটা হবে হচ্ছে 1 এবং 2 এর মধ্যে একবার একটা হবে, প্লাস 2 এবং 3 এর মধ্যে একবার একটা হবে, আর আরেকটা হবে 3 এবং 1 এর মধ্যে। দুইটা দুইটা করে নিয়ে 3টা কম্বিনেশন সম্ভব। এখন 1 এবং 2 এর মধ্যে সম্পর্ক কি হবে? ইউ এর সম্পর্ক হবে জি m1 m2 /r12 প্লাস 2 এবং 3 এর মধ্যে সম্পর্ক কিরকম হবে? জি, আচ্ছা এখানে একটা ব্যাপার বলি, এখানে কিন্তু মাইনাস হবে, তাই না? মাইনাস, প্রত্যেকটা জায়গায় কিন্তু মাইনাস, এগুলা কারণটা কি? স্থিতিশক্তি হয় মাইনাস, মনে আছে? গদিন পড়ছিলাম আমরা, মাইনাস u23 তে তাহলে কি হবে? জি m2 m3 /r23, আর এখানে তোমার u31 এ কি হবে? জি m3 m1 /r31, এই তো। সো আমাদের যদি তিনটার হচ্ছে সিস্টেম থাকে, তিনটা ভরের সিস্টেম, তখন আমরা কি করতেছি? বেসিক্যালি কিছুই না, দুইটা দুইটা করে নিয়ে চিন্তা করতেছি, এবং যতগুলো কম্বিনেশন সম্ভব, 3টা কম্বিনেশন সম্ভব, তাহলে 3টা আমরা কম্বিনেশন করে করে সব যোগ করে দিচ্ছি, দ্যাটস ইট। যোগ করে দিলেও কিছু হচ্ছে বেসিক্যালি মাইনাস হয়ে যাচ্ছে, কারণ টোটালটা কিন্তু মাইনাসই। অভিকর্ষীয় বিভব শক্তি বা অভিকর্ষীয় সিস্টেমের যে শক্তিটা সেটা কিন্তু মাইনাসই আসে, হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে এটা করব না, এটা দরকার নাই, এটা করি। এইটা কি বলা আছে? 10 গ্রাম ভরের 3টি বস্তুকে 1 মিটার বাহু বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজে 3টি শীর্ষবিন্দুতে স্থাপন করতে হবে। তো একটা সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি সমান, এবং 10 গ্রামের 3টা ভর যেগুলা, সেই ভরগুলাও কিন্তু সমান সমান। সো এটার ভরও m, এটার ভরও m, এবং এটার ভরও m, এবং এই যে দূরত্বগুলো সমান সমান, এটার দূরত্ব r, এটাও r, এটাও r। এটা একটা স্পেশাল কেস যেখানে সবকিছু সমান আর কি। তাহলে কি বলেছে? করতে মহাকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করতে হবে? বেসিক্যালি তুমি যে পরিমাণে কাজ করবা, মহাকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণে কাজ করবা, সেটাই হচ্ছে সিস্টেমের শক্তি বা সিস্টেমের অন্তস্থ শক্তি, দ্যাটস ইট। সিস্টেমের যে পরিমাণে শক্তি ছিল ওইটাকেই তোমার কাজে কনভার্ট করতে হবে, তাহলে তুমি এটা রাখতে পারবা। কথা বুঝছো? সো কাজ আর শক্তি পরস্পর সমান যেহেতু,
সো দ্যাটস ওয়াই আমার কৃত কাজটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিরই সমান। তাহলে এটা কত হবে? মাইনাস জি, খেয়াল করে দেখো প্রত্যেকটা দুইটা দুইটা করে নিয়ে চিন্তা করতে হবে। জি m1 m2, এখানে m কত? m1 ও m, m2 ও m, তাহলে জি m ইন্টু m ডিভাইড বাই দূরত্ব, আর মাইনাস এই দুটার জন্য হবে জি m ইন্টু m ডিভাইড বাই দূরত্ব, মাইনাস এই দুটার জন্য হবে জি m ইন্টু m ডিভাইড বাই দূরত্ব। তাহলে তোমার কাছে যেটা থাকে মাইনাস 3 gm স্কোয়ার বাই আর, দেখছো? মাইনাস 3 gm স্কোয়ার বাই আর, মাইনাস 3 g এর ভ্যালু কত? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 m স্কোয়ার, m এর ভ্যালু কত? 10 গ্রাম, কেজিতে কনভার্ট করো, ডিভাইড বাই আর, দূরত্ব কত? 1 মিটার, তাই না? 1। মাইনাস 2.0019 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 জুল। দেখছো, খুব সহজ। দেখে মনে হচ্ছে কি না কি প্রশ্ন, কিন্তু বেসিক্যালি সিস্টেমের শক্তি যেটা সেটার পরিমাণে কাজ করতে হবে আর কি। তো শক্তি বের করা তো আমরা কেবলই দেখলাম, দুইটা দুইটা করে নিয়ে বের করতে হয়, বের করবা হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, এইভাবে হচ্ছে এটা বের করতে হয়। একটি ভূস্থির কৃত্রিম উপগ্রহ, ভূস্থির উপগ্রহ বলতে কি বোঝায় এখনই বুঝবা না, কিন্তু কয়েকদিন পরে বুঝবা আর কি, আমাদের উপগ্রহ টপিকে আছে আলাদা। হ্যাঁ, আপাতত যেটা বুঝো সেটা হচ্ছে একটা উপগ্রহ বা চাঁদের মতো আর কি। চাঁদ তো প্রাকৃতিক উপগ্রহ, আর যেগুলো আমরা স্যাটেলাইট তুলি সেগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ আর কি। পৃথিবীর পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় পৃথিবীর চারিদিকে আবর্তন করে। তো পৃথিবী যদি এটা হয় ধরো, পৃথিবী যদি ধরো যে এটা হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, সো একটা নির্দিষ্ট এইচ উচ্চতায় ধরলাম। হ্যাঁ, এটা কত? এটা হচ্ছে 36,000 কিলোমিটার উচ্চতায়, অনেক বেশি কিন্তু উচ্চতাটা অনেক বেশি। যেখানে পৃথিবীর ব্যাসার্ধই কিন্তু মাত্র আর ইকুয়াল টু হচ্ছে 6,400 কিলোমিটার। মানে আঁকাইতে গেলে এটা মনে হচ্ছে ছোট আঁকাইছে, কিন্তু বেসিক্যালি রিয়েলে এটা বিশাল বড়, পৃথিবীর ব্যাসার্ধই ছোট। আচ্ছা, উপগ্রহটির ওই উচ্চতায় পৃথিবীর অভিকর্ষীয় বিভব। সো উপগ্রহের ওই উচ্চতায় বলতে বেসিক্যালি এখানে প্রশ্ন একটু ঘুরায় বলছে, একটা সোজা কথা বলছে, সেটা হচ্ছে পৃথিবী থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় কি বের করতে বলেছে? অভিকর্ষ বিভব বের করতে বলেছে। সো মহাকর্ষীয় বিভব, অভিকর্ষ বিভব একই, কারণ এখানে পৃথিবী আছে, দ্যাটস অভিকর্ষীয় টার্মটা ইউজ করছে। তাহলে ভি ইকুয়াল টু, হ্যাঁ শক্তি না কিন্তু, খেয়াল করবে এটা কিন্তু বিভব, শক্তি না, বিভব। বিভবের ইকুয়েশন কি? বিভব ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর, যেখানে আর হচ্ছে কি? আর হচ্ছে ভরকেন্দ্রদ্বয়ের দূরত্ব, আর হচ্ছে ভরকেন্দ্রদ্বয়ের দূরত্ব, যে এতটুকু। তাহলে এই আর ইকুয়াল টু কত? এই আর ইকুয়াল টু হচ্ছে আর বাই এইচ, তাহলে মাইনাস জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। স্ট্রেইট হয়ে গেছে। এখন বসাও ভ্যালুগুলো। জি এর ভ্যালু কিছু বলা নাই তো, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু এম এর ভ্যালু দেওয়া আছে, না দেওয়া থাকলে এটা মুখস্থ ছিল, পৃথিবীর ভর, ডিভাইড বাই আর প্লাস এইচ, এটাও মুখস্থ, 6,400 কিলোমিটার বা 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার, প্লাস কতটুকু বলেছে? এইচ এর ভ্যালু 36,000 কিলোমিটার, অনেক বেশি কিন্তু। 36,000 কিলোমিটারকে মিটারে কনভার্ট করো, তাহলে আসে হচ্ছে মাইনাস 9.44 ইন্টু 10 টু দি পাওয়ার 6, হ্যাঁ, জুল পার কেজি। বিভবের একক ভুলে জুল বসায় দিও না, জুল পার কেজি কিন্তু, হ্যাঁ, জুল পার কেজি। ওকে, চলো নেক্সট চাই। প্রতিটি এম ভরের অসংখ্য কণা, অসংখ্য বলতে ইনফিনিটি সংখ্যক, অসংখ্য মানে কি? ইনফিনিটি সংখ্যক কণা, প্রতিটা হচ্ছে এম ভরের,
ঠিক আছে, প্রতিটার ভর হচ্ছে m। কি হয়েছে, একটি সরলরেখা বরাবর একটি নির্দিষ্ট বিন্দু 0 থেকে, তাহলে ও বিন্দু থেকে এই সরলরেখা বরাবর হচ্ছে অসংখ্য কণা থাকবে আর কি। তাহলে ও বিন্দুটা ধরি যে এইটা ও বিন্দু, এটা হ্যাঁ। এখন কি হইলো, ও বিন্দু থেকে কি হয়েছে, ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরে দূরে, সো এখানে যেটা হচ্ছে যে আর দূরত্বে শুরুতে একটা হচ্ছে একটা বস্তু আছে, সো আর দূরত্বের বস্তুটা ধরলাম এইটা এম ভর, এই দূরত্ব হচ্ছে আর। তারপরে ও বিন্দু থেকে কিন্তু দূরত্ব, নট প্রত্যেকটা থেকে, ও বিন্দু থেকে আর দূরত্ব একটা, ও বিন্দু থেকে টয়েস আর দূরত্ব একটা, সো এটা হচ্ছে টয়েস আর দূরত্বে, এটা হচ্ছে এম, এটা হচ্ছে টয়েস আর, হ্যাঁ। সেরকম করে করে আরো দূরে দূরে আছে, আরো কি কি আছে, 4r। তাহলে এই পুরাটা যদি টয়েস আর হয় তাহলে এটা হবে 4r টোটালটা। আবার এটা 4r হলে এরকম হবে হচ্ছে 8r। তো এরকম করে করে ইনফিনিটি সংখ্যক যাচ্ছে আর কি। সো প্রতিটার ভর কত, প্রতিটার ভর কিন্তু হচ্ছে m, প্রতিটা বস্তুর ভর হচ্ছে m। এখন কি বলেছে, তাহলে ও বিন্দুতে মহাকর্ষ বিভব এবং প্রাবল্য নির্ণয় করতে হবে। তো ও বিন্দুতে বিভব কার কার জন্য হবে, ও বিন্দুতে বিভব হবে হচ্ছে m ভরের বস্তুর জন্য একটা, এই m ভরের বস্তুর জন্য একটা, এই m ভরের বস্তুর জন্য একটা, এবং এই m ভরের বস্তুর জন্য একটা। মানে আলটিমেটলি যেটা হচ্ছে, ও বিন্দুতে বিভব হচ্ছে সবার জন্য, সব যোগ হয়ে যাবে, সবার জন্য যোগ হবে। তাহলে ভি অ্যাট ও বিন্দু, এটা m ভরের জন্য যেটা আসবে সেটা কি হবে, সেটা হবে মাইনাস gm বাই দূরত্ব কত, ও বিন্দুর দূরত্ব কিন্তু r, প্লাস প্লাস বলতে যে তুমি যখন প্লাস দিবা এটার কারণে বিভব হলো, এখন এটার কারণে, তাহলে এটার কারণে বিভব কত হবে, মাইনাস gm ডিভাইড বাই দূরত্ব হচ্ছে টয়েস আর, ডান। gm বাই আর আর কি, সরাসরি সূত্র বসাচ্ছি। তারপরে প্লাস এটার কারণে মাইনাস gm ডিভাইড বাই, খেয়াল করে দেখবা এখানে কিন্তু এমন না যে এই বিন্দুতে মানে বিভব বের করছে, আমরা এই বিন্দুতে বের করছি। এখানে এটা হচ্ছে মেইন ভর, এটা মেইন ভর, এটা মেইন ভর, এখানে কিন্তু কোনো ভর নাই। খেয়াল করছো জিনিসটা? আচ্ছা, এখান থেকে নিলে 4r প্লাস মাইনাস gm বাই 8r প্লাস এরকম করে করে চলতে থাকবে। তার মানে তুমি আলটিমেটলি মাইনাস কমন নিতে পারো, তাহলে মাইনাস gm বাই r কমন নাও, তাহলে তোমার কাছে এখানে থাকে হচ্ছে 1 বাই প্লাস 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 8 প্লাস প্লাস চলতে থাকবে। সো এইটা যেটা পাওয়া গেল, এটার একটা নাম আছে, তোমরা হচ্ছে পড়ছো এটা, এই জিনিসটার একটা নাম আছে, হায়ার ম্যাথে পড়ছো হয়তো, বা এখন জেনারেল ম্যাথও থাকতে পারে, আমাদের সময় হায়ার ম্যাথে ছিল এগুলো। এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। সো একটা অসীম গুণোত্তর ধারার যোগফল কত হয়, এস ইকুয়াল টু এ ডিভাইড বাই 1 মাইনাস আর, যেখানে এ হচ্ছে প্রথম পদ, 1 হচ্ছে 1, আর কি, আর হচ্ছে তোমার হচ্ছে গুণনীয়ক আর কি, গুণনীয়ক বা হচ্ছে সাধারণ গুণক বলা হয় আর কে। সাধারণ গুণক কি, যে প্রথমটা থেকে দ্বিতীয়টা পাওয়ার জন্য কত গুণ দিতে হচ্ছে, হাফ গুণ দিতে হচ্ছে, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা পাওয়ার জন্য হাফ গুণ দিতে হচ্ছে, এটা থেকে এটা পাওয়ার জন্য হাফ গুণ দিতে হবে। সো যতই যাওয়া তুমি হাফ গুণ দিতে যাচ্ছ। সো বেসিক্যালি এই 8টা হচ্ছে ওই হাফটা বা সাধারণ গুণক আর কি। তাহলে মাইনাস gm বাই আর ইন্টু এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস আর এর ভ্যালু হচ্ছে হাফ। 1 মাইনাস হাফ করলে আসে হাফ, আর এটা উপরে চলে গেলে 2, তাহলে মাইনাস 2 gm বাই আর। এটা হচ্ছে বিভবের অ্যান্সার আর কি। সো বিভব এভাবে বের হয়ে গেল, ঠিক আছে, বিভব এভাবে বের হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, প্রাবল্য। সুতরাং প্রাবল্য যেটা, প্রাবল্য তো স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু সাবধানে বলতে প্রাবল্য কি রাশি, ভেক্টর রাশি। প্রাবল্য ভেক্টর রাশি ডাইরেকশন থাকবে, কিন্তু সবার ডাইরেকশন একই দিকে। কারণটা হচ্ছে এই এম ভরের বস্তু যেদিকে আকর্ষণ করবে, এই এম ভরের বস্তু এটাকে একই দিকেই আকর্ষণ করবে, এই এম ভরের বস্তু এটাকে একই দিকেই আকর্ষণ করবে। তো সবার আকর্ষণ বল কি হবে, একই ডাইরেকশন হচ্ছে, সব আলটিমেটলি সবগুলা কি যোগ হচ্ছে, আলটিমেটলি সবগুলা যোগ হচ্ছে। তাহলে ই ইকুয়াল টু, আমরা এভাবে লিখতে পারি, একটু একটা লাইন একটু বেশি লিখলাম আর কি বোঝানোর জন্য, E1 E2 E3 এরকম করে চলতে থাকবে। তাহলে ই যেটা, সেটা হচ্ছে gm বাই দূরত্বের উপরে স্কোয়ার।
জি ইন্টু এম বাই এটার দূরত্ব ছিল আর। দ্বিতীয়টার জন্য জি ইন্টু এম বাই দূরত্ব কত, টয়েস আর স্কোয়ার। তৃতীয়টার দূরত্ব কত, 4r স্কোয়ার। এরকম করে করে চলতে থাকবে। তাহলে তুমি দেখো এখানে জিএম বাই আর স্কোয়ার তুমি কমন নিতে পারবা। দেখো একটা লাইন গ্যাপ তুমি দিতে পারো চাইলে। এতদিনে এতটুকু কনফিডেন্স আসা উচিত যে লাইন গ্যাপটা দিতে পারবে। এটা হচ্ছে 1 প্লাস 1/4, এখানে দেখো 4r স্কোয়ার, এখানে 1/16, এবং আরো সামনে আগালে এই যে 8r জন্য তুমি পাইতে হচ্ছে 1/64 প্লাস ডট 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 ডট। তো এখানে দেখো এটার মতো সেম টু সেম একটা, মানে একটু ডিফারেন্ট আর কি, কিন্তু কি পাওয়া গেছে, একটা অসীম গুণোত্তর ধারাই পাওয়া গেছে। এখন এই অসীম দূরত্ব ধারার যোগফল কত, এই যে এটা a ডিভাইড বাই 1 মাইনাস r। তাহলে a এর ভ্যালু কত, তাহলে এখানে যদি লিখি a এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস সাধারণ গুণনীয়ক কত বা সাধারণ গুণিতক কত, 1 থেকে এখানে যাইতে গেলে 1/4 গুণ দিতে হচ্ছে, 1/4 থেকে এখানে যেতে গেলে 1/4 গুণ দিতে হচ্ছে, এটা থেকে এখানে যেতে গেলে 1/4 গুণ দিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে 1/4। তাহলে 1 মাইনাস 1/4 করলে কত আসে, নিচে আসে 3/4। তাহলে উপরে গেলে 4/3। তাহলে 4 জিএম বাই 3r স্কোয়ার, এই আছে আনসার। ঠিক আছে, তো দেখো প্রাবল্য আর বিভব দুইটাই কিন্তু বের হয়ে গেল। এইটা কোথাকার প্রশ্ন জানো, এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের অনুশীলনীর প্রশ্ন। এই কারণে দেখবা প্র্যাকটিস শিটে আছে আর কি, টেক্সট বুকের ম্যাথ, বুঝছো? সেগুলা করে রাখতে হবে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। ওকে, ঠিক আছে তো? ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা দেখো। যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের, আমি অফিসিয়ালি বলি, বিভব প্রাবল্য টপিক শেষ। টপিক শেষ। এখানে দুই একটা জিনিস আমি বাদ দিছি, কি বাদ দিছি পরে বলতেছি, আপাতত লাগবে না, কয়েকদিন পরে বলবো। ঠিক আছে, তাহলে বিভব এবং প্রাবল্য ওভারঅল শেষ আর কি, মোটামুটি আমাদের শেষ। এবার আসো, এবার আমরা একটা স্পেশাল টপিক পড়বো, কিন্তু স্পেশাল টপিকটা পড়ার আগে তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই, আমরা গতদিন এই সূত্রটা পড়ছিলাম, বড় হাতের এম ভরের বস্তুর, বড় হাতের এম ভরের বস্তুর অভিকর্ষীয় ক্ষেত্রে বা মহাকর্ষীয় ক্ষেত্রে, বেসিক্যালি মহাকর্ষীয় ক্ষেত্রে ছোট হাতের এম ভরের একটি বস্তুকে এক্স ইনিশিয়াল হতে এক্স ফাইনাল দূরত্বে বা অবস্থানে নিয়ে যেতে কৃত কাজ কত ছিল? আমি একটা মাস্টার ইকুয়েশনের কথা বলছিলাম, তাই না? ওইটা মনে রাখতে হবে, কিন্তু এটা লাগবেই। কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু GMM ডিভাইড বাই 1/x ইনিশিয়াল মাইনাস 1/x ফাইনাল, মানে এটা ছিল মেইন সূত্র। এবং এই যে এই মেইন সূত্র, এই মেইন সূত্রকে আমরা দুইটা কেস দেখছিলাম, মনে আছে? দুইটা কেস দেখছিলাম, দুইটা, বেশি দেখি নাই। এবার আমরা এটার একটা কেস পড়ব। লেখো কেস 3। কেস 3-তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, কেস 3-তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পৃথিবী হতে পৃথিবী বলতে পারো, অর্থাৎ পৃথিবী দিয়ে পড়ে, পৃথিবী হতে একটি বস্তুকে মহাশূন্যে অসীমে পাঠায় দিব। অসীমে পাঠানো, লিখে ফেলো, টপিকের নামটা লেখো, কেসের নামটা লেখো। পৃথিবী হতে একটি বস্তুকে মহাশূন্যের মধ্যে আমরা কি করব? অসীমে পাঠাই দিব। ঠিক আছে, তাহলে পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম হবে, বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম হবে। তাহলে ইনিশিয়াল যেটা, খেয়াল করো, ইনিশিয়াল কত হবে আর ফাইনাল কত হবে, চিন্তা করো।
আমরা কি করছি, আমরা পৃথিবী আগে আঁকাই, তারপরে বলি কি করছি। এই হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে তুমি কি করছো, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট ভরের বস্তুকে, ধরো যে এম ভরের বস্তুকে তুমি কি করছো, একটা নির্দিষ্ট বেগ দিয়ে, অবশ্যই পাঠাই দিবা, মানে কি একটা বেগ দিতে হবে, একটা নির্দিষ্ট বেগ দিয়ে ভি বেগ যদি বেগ দাও, এই বেগ দিয়ে তাকে কি করছো, তাকে হচ্ছে তুমি পাঠাই দিচ্ছ কোথায়, অসীমে। তাকে পাঠাই দিচ্ছ হচ্ছে অসীমে, ঠিক আছে। তাহলে সে যতটুকু দূরত্বে যাচ্ছে, ফাইনাল যে দূরত্ব সেটা কিন্তু হচ্ছে অসীম, খেয়াল করছো। ফাইনাল দূরত্বটা হচ্ছে অসীম দূরত্ব, অসীমে পাঠাই দিচ্ছ, মানে পৃথিবীর কেন্দ্র থেকে তাকে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে অসীম বা পৃষ্ঠ থেকে অসীম, অসীম মানে তো অসীমই, অনেক বেশি দূরত্ব। তাহলে এটা ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়ালি ছিল হচ্ছে এই জায়গায়, এক্স ইনিশিয়াল হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান দূরত্বে, পৃষ্ঠ থেকে পাঠাচ্ছ, তাই না। তাহলে এক্স ইনিশিয়াল হচ্ছে আর এর সমান, কিন্তু এক্স ফাইনাল হচ্ছে ইনফিনিটির সমান, ঠিক আছে, ক্লিয়ার। এটা ইনিশিয়াল আর এর সমান কেন, কারণ তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে পাঠাচ্ছ। ফাইনাল ইনফিনিটির সমান কেন, কারণ হচ্ছে তুমি একদমই চাঁদের দেশে পাঠিয়ে দিচ্ছ, চাঁদের দেশেরও বাইরে আর কি, অসীম মানে তো অসীম, চাঁদের দেশ মানে তো চাঁদ, চাঁদের তো একটা দূরত্ব ফিক্সড আছে, তাও না, একদম অসীম, ঠিক আছে। এম ভরের বস্তুটাকে তুমি অসীমেই পাঠিয়ে দিচ্ছ। তাহলে এই যে এই কেসটা, তাহলে আমাদের যে মেইন সূত্রটা, মেইন সূত্রে আমরা দুইটা কেস দেখছিলাম, এবার থার্ড যে কেসটাতে এটা আমরা কি দেখছি, যে অসীম দূরত্বে পাঠিয়ে দিচ্ছি। এখন পাঠানোর প্রসেসটা কি, পাঠানোর প্রসেসটা কি এমন যে ঠিক আছে, কোনো একদিন সকালবেলায় আমি বললাম যে এই বস্তুটাকে যে তুই অসীমে চলে যা, এবং ও রাগ করে অসীমে চলে গেল, এরকম তো হবে না। পাঠানোর জন্য অবশ্যই তোমাকে কিছু না কিছু করতে হবে, সেটা হচ্ছে তাকে এনার্জি দিতে হবে, কারণ এনার্জি ছাড়া তো কাক পক্ষীও নড়ে না, আর এটা তো একটা বস্তু, বড়সড় একটা বস্তু তুমি পাঠাই দিচ্ছ, মাগনা নাকি, এনার্জি ছাড়া চলবে না। এখন তাকে কী রকমের এনার্জি দিতে হবে, এটা হচ্ছে কথা, কী রকমের এনার্জি দিতে হবে, সেটা হচ্ছে গতিশক্তি আকারে এনার্জি দিতে হবে। এটার ভর যদি এম হয়, তাহলে তুমি হাফ এম ভি স্কোয়ার পরিমাণে গতিশক্তি দিচ্ছ, কি দিচ্ছ, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ডাব্লিউ যেটা, হ্যাঁ, সেটা ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তুমি যে পরিমাণে কাজ করছো সেটা কি আকারে দিচ্ছ, গতিশক্তি আকারে দিচ্ছ, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, সূত্র বসাও, জি এম এম 1/x ইনিশিয়াল কত হচ্ছে আর, ডিভাইড মাইনাস 1/x ফাইনাল কত হচ্ছে ইনফিনিটি। এখন দেখো পরবর্তী ইকুয়েশনে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে এম এম কাটাকাটি চলে যায়, মানে তুমি যে একটা বস্তুকে পাঠাচ্ছ, হ্যাঁ, এই যে পাঠাচ্ছ, এখানে কি পরিমাণে বেগ খেয়াল করে দেখছো, বেগের যে ইকুয়েশনটা আসবে সেটা কিন্তু বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে না। এখন দেখো এম চলে গেছে আর কি, তাহলে এখানে তোমার যেটা থাকে হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু 1/ইনফিনিটি মানে কত, 0, এটা মানে তো 0, তাহলে তোমার কাছে থাকে হচ্ছে হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর, বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2gm বাই আর, বা ভি ইকুয়াল টু কত হচ্ছে তাহলে √2gm বাই আর। দেখো জিনিসটা ক্লিয়ার কি না, তাহলে ক্রাইটেরিয়াটা কি বা ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কিছুই না, একটা বস্তুকে অসীমে পাঠিয়ে দিতে হবে, তাহলে কত বেগে ছুড়ে দিতে হবে, সেটা হচ্ছে √2gm বাই আর। এই বেগে তুমি যদি ছুড়ে দাও একটা বস্তুকে উপরের দিকে শুট করে দাও, তাহলে সেটা আর পৃথিবীতে ব্যাক আসবে না, অসীমে চলে যাবে। অসীম মানে তো বুঝো একদম ইনফিনিটি, জীবনেও তাকে আর দেখতে পারবে না। এখন একটা কথা বলি এখানে, হ্যাঁ, এখানে একটা কথা আছে, আচ্ছা ইনফিনিটিতে গেলে কেন দেখতে পারবো না, সে কেন ব্যাক আসবে না ইনফিনিটিতে গেলে, সব উপরে গেলে তো একটা বস্তু ব্যাক আসে, ইনফিনিটিতে গেলে ব্যাক কেন আসবে না, কারণ ইনফিনিটিতে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্র নাই। মনে আছে গতদিন বা তারও আগের দিন অভিকর্ষীয় ক্ষেত্র যখন পড়াচ্ছিলাম, কি হয়েছিল, অভিকর্ষীয় ক্ষেত্র কত দূর পর্যন্ত বিস্তৃত, ইনফিনিটি পর্যন্ত। তুমি ইনফিনিটির উপরে নিয়ে চলে যাও বা ইনফিনিটি নিয়ে যাও, সে বস্তু আর ফিরবে না, ইনফিনিটি আগে আগে থাকলে কি হবে, তাহলে বস্তুটা নিচের দিকে আবার নামবে, পৃথিবীর দিকে নামা শুরু করবে। কিন্তু ইনফিনিটি যখন পৌঁছে গেছে তখন আর ওই মোমেন্ট থেকে সে আর ফেরত আসবে না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে পৃথিবী থেকে মুক্ত হয়ে গেল,
কী হয়ে গেল? বস্তুটা পৃথিবী থেকে মুক্ত, একদমই মুক্ত আজীবনের জন্য। সো এই যে বেগটা, এই বেগটাকে বলা হয় হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। পৃথিবীর মুক্তিবেগ। তাহলে এই কেসে বেসিক্যালি আমরা পৃথিবীর মুক্তিবেগ ক্যালকুলেশন করেছি। ক্লিয়ার বিষয়টা? আমরা কি করছি? বেসিক্যালি পৃথিবীর মুক্তিবেগটা ক্যালকুলেশন করেছি। তাহলে এই যে মুক্তিবেগ, হ্যাঁ, এটা কিন্তু এমন না যে আমি নাম দিছি বলে পড়াচ্ছি না, অ্যাকচুয়ালি নাম মুক্তিবেগ। এটার ইংলিশ নামটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি, এসকেপ মানে মুক্ত হয়ে যাওয়া, ভেলোসিটি। তো এই কারণে এটাকে ভিইএস আকারে লেখা হয়, ইএস ফর এসকেপ। হ্যাঁ, এসকেপ। ক্লিয়ার এটা? তাহলে আমরা তাকে এসকেপ ভেলোসিটিতে শুট করলেই সেটা কি হচ্ছে? পৃথিবীর রাডার থেকে বাইরে চলে যাচ্ছে। এইটুকু তোলা হয়েছে কিনা বলো? এইটুকু তোলা হলে এখানে অনেকগুলা সুন্দর সুন্দর কথা আছে আর কি। বেসিকটা বুঝছো কিনা সেটা দেখো আগে, বেসিকটা বুঝলেই হবে। সোজা বেসিক কিছুই না, তোমার এই ইকুয়েশনটা জানা থাকা লাগবে। গতদিনের ইকুয়েশন আমি বারবার বলছিলাম যে ভাই এটা লাগবেই, অনেক জায়গায় লাগবে, লাগতেছে। ঠিক আছে, লাগতেছে। তাহলে এখন আসো, এই যে পৃথিবীর মুক্তিবেগ, এটা ইকুয়াল টু কত? √2gm/r, তাই তো? এখান থেকে দেখো একটা কথা আমি লিখতে পারি। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা লিখতে পারি হচ্ছে মুক্তিবেগ বস্তুর ভরের উপর, বস্তুর ভর কোনটা? ছোট হাতের এম, ভরের উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড করলে কি হইতো? এই মুক্তিবেগের ইকুয়েশনে ছোট হাতের এম থাকতো, কিন্তু নাই। তার মানে মুক্তিবেগ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। এই যে জিনিসটা, এটা কিন্তু এমসিকিউতে আসে বা অনুধাবনে আসে। মুক্তিবেগ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে কিনা ব্যাখ্যা করো। অনুধাবনে আসে, সহজ জিনিস। ইকুয়েশন দেখা দিয়ে বলবো যে ভরের উপর ডিপেন্ড করছে না, শেষ, আর কিছুই না। এর পরবর্তীতে দেখতে পারো মুক্তিবেগ পৃথিবীর ভরের উপর ডিপেন্ড করে, মানে পৃথিবীর মুক্তিবেগ আর কি। যদিও পৃথিবীর মুক্তিবেগ, আমরা পৃথিবীর মুক্তিবেগে ক্যালকুলেট করেছি ভরের উপর ডিপেন্ড করে। সোজা হিসাব না? পৃথিবীর ভর আছে এটার মধ্যে, এবং পৃথিবীর ভরের উপরও না, এবং আরো কি কিসের উপর ডিপেন্ড করে? পৃথিবীর ব্যাসার্ধের উপর পুরো ডিপেন্ড করছে। তাহলে জি এর উপর ডিপেন্ড করে লিখে দিই, লেখা লাভ নেই। কারণটা কি? জি একটা হচ্ছে কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, তাহলে তো বলতে পারো ভাই পৃথিবীর ভর তো কনস্ট্যান্ট ভ্যালু, পৃথিবীর ব্যাসার্ধ তো কনস্ট্যান্ট ভ্যালু। অ্যান্সার ইজ, এই যে মুক্তিবেগটা আসলে পৃথিবী দিয়ে আমরা পড়াই, কিন্তু বেসিক্যালি পৃথিবী ছাড়াও আমাদের ম্যাথও আছে সামনে, দেখবা চন্দ্রেরও মুক্তিবেগ বের করা যায়। এম এর জায়গায় চাঁদের ভর বসাই দিবা, আর এর জায়গায় চাঁদের কি দিয়ে বসাই দিবা? ব্যাসার্ধ বসাই দিবা, হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার মঙ্গল গ্রহের মুক্তিবেগ বের করতে পারবা, বৃহস্পতির মুক্তিবেগ বের করতে পারবা, যে কোনো বস্তুর, মানে যে কোনো বড় বড় গ্রহ, হ্যাঁ, ইভেন স্টার, সূর্যেরও মুক্তিবেগ চাইলে ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, চাইলে ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে মুক্তিবেগের আপাতত হচ্ছে প্রথম জিনিস হচ্ছে এটা। এর পরবর্তী জিনিসটা হচ্ছে, আমরা চলো মুক্তিবেগটা ক্যালকুলেট করেই ফেলি। ভি স্ক্যাপ দেখো কত হয়? √2gm/r, √2 ইন্টু জি এর ভ্যালু 6.673 ইন্টু 10⁻⁻11, এম এর ভ্যালু 6 ইন্টু 10⁻24/r, পৃথিবীর আর এর ভ্যালু হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 মিটার, তাই না? 6400 কিলোমিটার। সো তুমি যদি এটা বসাও, একটা মুখস্থ ভ্যালু আসবে, এবং ভ্যালুটাকে তোমার মুখস্থ রাখতেই হবে অন টাইপ অফ। কারণটা হচ্ছে অনেক এমসিকিউতে আসে। সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কথা বুঝো, পৃথিবী থেকে একটা বস্তুকে মিটার পার সেকেন্ড না, কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে কেমন হবে? চোখের পলকের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে সেটা পৃথিবী থেকে 11 কিলোমিটার উপরে থাকতে হবে। কথা বুঝছো? 11 কিলোমিটার কিন্তু ভালোই দূর। তুমি যদি 10 কিলোমিটার
কোথাও যাও, চিন্তা করে যাও 10 কিলোমিটার তুমি গেলা, কত কষ্ট করে গেলা, অথচ 1 সেকেন্ডের মধ্যে জিনিসটাকে, ওই বস্তুটাকে 11.2 কিলোমিটার উপরে যাইতে হবে। প্রতি সেকেন্ডে সে এত বেগে যদি তাকে নিক্ষেপ করতে পারো, তাহলেই সেটা মুক্তিবেগ পাচ্ছে। মানে পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। ক্লিয়ার এটা? এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো আমি পৃথিবী থেকে বস্তুটাকে দুইভাবে চিন্তা করলাম, যে আমি দুইভাবে সেটাকে নিক্ষেপ করব। একটা হচ্ছে পৃথিবী থেকে স্ট্রেইট একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি এসকেপ ভেলোসিটিতে। আর আরেকটা অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো যে এরকম তুমি নিক্ষেপ করছো হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, এরকম যদি চিন্তা করো থেটা কোণে, তখন কি মুক্তিবেগ চেঞ্জ হবে কিনা? অ্যান্সার ইজ মুক্তিবেগ 2gm/r, এই জিনিসটা নিক্ষেপ কোণ বা নিক্ষেপণ কোণ থেটার উপর ডিপেন্ড করে না। কেন করে না? কারণ সূত্রে থেটা নাই। থেটা বসানোর জায়গা আছে? কোনো থেটা বসানোর জায়গা নেই। তোমার মুক্তিবেগ, যে কোনো বস্তুর মুক্তিবেগ নিক্ষেপণ কোণের উপর ডিপেন্ড করে না। এইখানে মুক্তিবেগ 11.2 হবে, এইখানেও একই রকমই, তুমি যত কোণে নিক্ষেপ করো না কেন 11.2 হবে। ক্লিয়ার এটা? সো এটাও এমসিকিউতে আসে, এটাও এমসিকিউতে আসে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি মুক্তিবেগের, আপাতত এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, করে দেই একেবারে, তারপরে আমরা এটার ম্যাথে ঢুকে যাচ্ছি এক এক করে, সমস্যা নাই। এসকেপ ভেলোসিটি যেটা, হ্যাঁ, এটা আমরা কত দেখলাম? √2gm/r। তোমার খুব ইচ্ছা হলো একটা কাজ করবা, কি কাজ করবা? সেটা হচ্ছে তুমি ইচ্ছাকৃতভাবে একটা কাজ করলা, সেটা হচ্ছে gm/r² নিয়ে চলে আসলা। খেয়াল করো, 2gm/r² না তো, আর ছিল, তুমি r² নিয়ে চলে আসলা, তাহলে এখানে একটা r গুণ দিতে হবে। এখন এই gm/r² মানে কি ছিল মনে করে দেখো, gm/r² মানে ছিল হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে g এর ভ্যালু √2 GER। তাহলে তুমি যদি এসকেপ ভেলোসিটির ইকুয়েশন এইভাবে চিন্তা করতে চাও, √2 GE এর ভ্যালু কত? 9.81, আর আর এর ভ্যালু তো 6.4 × 10⁶। তুমি যদি এটা বসাও, তাও দেখবে একই ভ্যালুই আসতেছে, 11.2 কিলোমিটার/সেকেন্ড। সো মুক্তিবেগকে বেসিক্যালি দুইভাবে আর কি লেখা যায়। একটা হচ্ছে ভি এসকেপ ভেলোসিটি, এটা √2gm/r, এবং আরেকটা হচ্ছে এসকেপ ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে √2gr। একই জিনিস, ঠিক আছে? একই জিনিস। ক্লিয়ার? ওকে, এখানে কি বলছে? চাঁদ থেকে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করতে হবে। ধরে নাও চাঁদ একটি সুষম গোলক, যার ব্যাসার্ধ দেওয়া আছে এবং ভর দেওয়া আছে। সো ব্যাসার্ধ r দেওয়া এবং ভর দেওয়া, হ্যাঁ, m দেওয়া, তাহলে এটা হচ্ছে m এবং এটা হচ্ছে r। তাহলে ভি স্ক্যাপ ইকুয়াল টু হচ্ছে √2gm/r। এই ফরম্যাটে কেন আসলাম? আমাদের তো দুইটা ফরম্যাট কেবলই দেখলাম, কারণ মনে রাখতে হবে, জিনিসটা অনুমান করা যায় আর কি, যেটা আমাদের মানে দেওয়া আছে সেই অনুযায়ী তো ইকুয়েশন লিখতে হবে, তাই না? আমি √2gr লিখতে পারতাম, জি এর ভ্যালু বের করা লাগতো কষ্ট করে, কি দরকার, তাই না? তাহলে √2gm/r, √2 জি এর ভ্যালু দেওয়া নাই তো 6.673 × 10⁻11, এম এর ভ্যালু কত দেওয়া আছে? 7.36 × 10⁻22 kg ডিভাইড বাই আর। ব্যাসার্ধ কত দেওয়া? 1.74 × 10⁶ মিটার।
2.375 বা 2.376 কিলোমিটার পার সেকেন্ড করে দেখো, আসে হচ্ছে 2375 বা 2376 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে কিলোমিটার পার সেকেন্ডে গেলে 2.376 কিলোমিটার পার সেকেন্ড আসছে। কি বলা আছে? 10 কেজি ভরের কোনো বস্তুর পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন? পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি বেগে নিক্ষেপ করতে হবে, ভেস ক্যাপ ইকুয়াল টু হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এখানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে তোমাকে না বলছে কি, তোমাকে বলছে হচ্ছে এই এসকেপ ভেলোসিটি না জি দিয়ে একটু দেখাই দিতে হবে, কারণ জি এবং আর বলা আছে। সো আমরা এটা আসবে আমি জানি, কিন্তু তাও একটু লিখবো আর কি, একটু মানে অফিসিয়ালি একটু লিখে দেখাবো আর কি। 2GR বসালা, তাহলে √2 বসাও, ভ্যালুগুলো বসাও, সমস্যা নাই। এ 9.8 আর 6400 কিলোমিটার ইন্টু 10⁶ বসাও, পুরাটা বসানোর পরে তুমি লেখো, সমস্যা নেই, মুখস্থ ভ্যালু আর কি, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবার ঠিক আছে, ঠিক আছে। কত শক্তির প্রয়োজন? তাহলে শক্তি কতটুকু হবে? তাহলে শক্তি ইকুয়াল টু হচ্ছে হলো এনার্জি ইকুয়াল টু হচ্ছে 12 mv²। 10 কেজি v², ভি এর ভ্যালু কত? এই যে এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে কনভার্ট করো 10⁻3। ঠিক আছে, ডান। এখন হচ্ছে ভ্যালু বসাও, ম্যাথ হয়ে গেছে। খুব সোজা এই ম্যাথগুলা কিন্তু মুক্তিবেগের। তাহলে আসে হচ্ছে 627.2 ইন্টু 10⁶ জুল। শেষ, খতম, আর কিছু লাগবে না। ঠিক আছে, চেক ইট, চেক করো। আচ্ছা, তাহলে কি হয়েছে? বৃহস্পতির ভর ও ব্যাস পৃথিবীর ভর এবং ব্যাসের যথাক্রমে 309 এবং 11 গুণ। ভূপৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ, ভূপৃষ্ঠ মানে কি? পৃথিবীতে, তাই না? মুক্তিবেগ যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা না দেওয়া থাকলে তো হইতো, আমরা জানি। বৃহস্পতির পৃষ্ঠে মুক্তিবেগের ভ্যালু কত? সো বৃহস্পতির জন্য, হ্যাঁ, তাহলে আমরা লেখাই হচ্ছে ভি, ভি বললাম শুধু এবার, ভি বৃহস্পতি ডিভাইড বাই ভি আর্থ আর কি, হ্যাঁ, আর্থ, এভাবে লিখলাম। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে, খেয়াল করে দেখো, আমাদের যখনই দুইটা তুলনা করতে হয় একটা থেকে আরেকটা, তখন মানে একটা দেওয়া থাকে আরেকটার ভ্যালু বের করতে, সবসময় তুলনা করে করলে সুবিধা, তাহলে সুবিধা পাওয়া যায় আর কি। তাহলে √2gm/r, তাহলে √2 জি, জি তো জি সবার জন্য ফিক্সড, 2 তো সবার জন্য ফিক্সড, এম বৃহস্পতি বাই আর বৃহস্পতি, আর এখানেও তাই 2g, এম পৃথিবী মানে আর্থ বাই আর আর্থ। তাহলে √2g কাটাকাটি যায়, তাহলে কে থাকে? থাকে হচ্ছে √ একবারে লিখলাম, বৃহস্পতি বাই আর্থ, এম বৃহস্পতি বাই এম আর্থ ইন্টু, এটা উপরে উঠে যায়, আর আর্থ বাই আর বৃহস্পতি, ভি বৃহস্পতি বাই ভি আর্থ। ভি বৃহস্পতি আমরা বের করব, আর ভি আর্থটা হচ্ছে 11.2। খেয়াল করে দেখবো, আমি কিন্তু এখানে কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি নাই। কেন কনভার্ট করি নাই? কারণ তাহলে আমার মনে মনে রাখতে হবে, এটা যদি কিলোমিটার পার সেকেন্ডে হয়, এই ইকুয়েশনে উপরেও কিলোমিটার পার সেকেন্ডে আসবে, তার মানে ভি বৃহস্পতি সরাসরি যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা কিলোমিটার পার সেকেন্ড হবে। তাহলে √ ভ্যালুগুলো বসাও, এম বৃহস্পতি বাই এম আর্থ। খেয়াল করে দেখো কি বলছে, বৃহস্পতির ভর পৃথিবীর ভরের 309 গুণ, তাহলে এম বৃহস্পতি বাই এম আর্থ হচ্ছে 309। খেয়াল করে কিন্তু, এই যে বৃহস্পতির ভর পৃথিবীর ভরের 309 গুণ, আর ব্যাস পৃথিবীর ব্যাসের 11 গুণ। হ্যাঁ, এখন ব্যাস যত গুণ হয় ব্যাসার্ধ কিন্তু তত গুণই হয়, ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ, সো ব্যাস যত গুণ ব্যাসার্ধ তত গুণ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি 1 গুণ হয়, তাহলে তার তুলনায় বৃহস্পতির ব্যাসার্ধ হচ্ছে 11 গুণ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আসে, ভি বৃহস্পতি। খেয়াল রাখবা এখানে সাবধানে কিলোমিটার পার সেকেন্ডে আসবে। 59.36 কিলোমিটার পার সেকেন্ড। এটা তো হওয়ারই ছিল, কারণটা হচ্ছে পৃথিবীর তুলনায় বৃহস্পতি আকারে অনেক বড় সড়ো, হ্যাঁ, ভর অনেক বড় সড়ো আর কি, সো এই কারণে ভ্যালুগুলা বেশি হবে।
ঠিক আছে? আচ্ছা, এখন একটা টপিক লেখো। লেখো যে পৃথিবীর ঘনত্বের সাথে মুক্তিবেগের সম্পর্ক। ঠিক আছে? পৃথিবীর ঘনত্বের সাথে মুক্তিবেগের সম্পর্ক। টপিকের নামটা তো তারপরে বলি। তাহলে পৃথিবীর যে মুক্তিবেগ ভি এসকেপ, সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হচ্ছে √2gm/r বা √2g। m মানে কত? ঘনত্ব ইনটু আয়তন। আর ঘনত্ব অনেক জায়গায় ইউজ করছি আমরা, বিভবে ইউজ করছি, জিতে ইউজ করছি। সো এটা অনেকবার এই চ্যাপ্টারে ইউজ হয়েছে অলরেডি। ঠিক আছে? পৃথিবীর জন্য ভি এর ভ্যালু কত? আয়তন 4/3 পাই আর কিউব ডিভাইড বাই আর। ঠিক আছে? এখন কি করবা? আর কিউব আছে, আর আছে, তাহলে কি করবা? আর স্কোয়ার চলে আসবে, 2g রো 4/3 পাই আর স্কোয়ার। ঠিক আছে? দেখো ক্যালকুলেশনটা জাস্ট দেখো। এখন তাহলে কি হলো? আর স্কোয়ার যেটা, এটা বাইরে চলে আসবে, শুধু আর √8/3 জি পাই রো, √8/3 জি পাই রো। আরটা হচ্ছে বাইরে। সো এইভাবে চাইলে তুমি পৃথিবীর এসকেপ ভেলোসিটিকে রাখতে পারো। এখানে খেয়াল করে দেখো, আর কিন্তু একটা কনস্ট্যান্ট পৃথিবীর জন্য, ব্যাসার্ধ তো কনস্ট্যান্ট ভ্যালু 6400 কিলোমিটার, 8/3 কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। তাহলে তুমি লিখতে পারো এসকেপ ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে ঘনত্বের কি বর্গমূলের সমানুপাতিক, পৃথিবীর ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে? পৃথিবীর ঘনত্বের বর্গমূলের, হ্যাঁ, পৃথিবীর মুক্তিবেগ বলা আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ, যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় এবং গড় ঘনত্ব একই থাকে, তাহলে একটি গ্রহের মুক্তিবেগের মান কত হবে পৃথিবীর সাথে তুলনা আর কি। ঠিক আছে? তাহলে ঘনত্বের যে ব্যাপারটা, অন্য একটা গ্রহের মুক্তিবেগ আমরা ভি ধরলাম, হ্যাঁ, আর পৃথিবীর যে মুক্তিবেগ ভি স্কয়ার, আমরা যদি নর্মাল ইকুয়েশনে লিখি তাহলে এটা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে √2gm/r, √2gm ওই অন্য গ্রহটার আর কি। আচ্ছা, এটা তো অন্য গ্রহ আর এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, বাই আর। তো এভাবে না করে আমরা হচ্ছে একটু মনে রেখেই করি আর কি। দেখো আমরা ঘনত্বে নিয়ে চলে আসি। ঘনত্বের ইকুয়েশন কিন্তু মুখস্থ রাখার কিছু না আর কি, এটা কিন্তু তোমার বারবারই হচ্ছে করে দেখতে হবে। ঘনত্ব যে যদি আসে কখনো মুখস্থ রাখা যাবে না, কত কিছু মুখস্থ রাখবো, তাই না? তাহলে 2g রো 4/3 পাই আর কিউব, আর এটা হচ্ছে আর। তাহলে এখন শর্টকাটে করো আর কি। এখন যেটা করতে পারবা 8/3 পাই রো জি, আর স্কোয়ার থাকবে ভিতরে, হ্যাঁ, আর স্কোয়ার থাকবে ভিতরে, আর কি পাই রো জি। ঠিক আছে, 8/3 আর আর স্কোয়ারটা আর স্কোয়ার রাখলাম, বাইরে আর চলে আসবে আর কি। তো এটা গেল হচ্ছে ভি স্ক্যাপ ভি আর কি, এসকেপ ভেলোসিটি যেটা। তাহলে যেটা হচ্ছে পৃথিবীর অন্য গ্রহটাকে ভি ধরলাম আর পৃথিবীটাকে নিচেরটা ধরলাম আর কি, হ্যাঁ, আর তার কি। তাহলে √, আমরা লিখতে পারি হচ্ছে √8/3 পাই রো আদার গ্রহ, পাই রো আদার গ্রহ, হ্যাঁ, এটাকে আমরা পাই ড্যাশ বললাম, জি তো সবার জন্য, আর ড্যাশ স্কোয়ার ডিভাইড বাই 8/3 পাই রো জি আর স্কোয়ার, পৃথিবীর জন্য এগুলো।
তাহলে এখানে দেখো কাটাকাটি যাবে অনেক কিছু, 8/3 8/3 কাটাকাটি, গড় ঘনত্ব একই থাকে বলেছে। তাহলে যেটা হচ্ছে এই তোমার হচ্ছে এই ঘনত্ব দুইটা সেম, গড় ঘনত্ব একই, জি সেম, তাহলে কি থাকে? কিছুই না, R/R থাকে, R/R থাকে, বা V/V² ইকুয়াল টু হচ্ছে R'/R। তাহলে দেখো কি বলেছে, ব্যাসার্ধ দ্বিগুণ করেছে, ব্যাসার্ধ দ্বিগুণ করা আছে, সুতরাং V/V² ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ তুমি যদি দ্বিগুণ করো তাহলে 2R/R, বা V/V² হচ্ছে 2। পৃথিবীরটা কত? 11.2, তাহলে V ইকুয়াল টু আসবে হচ্ছে 11.2 এর দ্বিগুণ, 22.4 কিলোমিটার/সেকেন্ড। দেখো বুঝছো কিনা? কঠিন কিছু না, জাস্ট তোমার এই ইকুয়েশনটা আনতে পারতে হবে, তাইলেই হবে। সো এই ইকুয়েশন আনার ওয়েটা কি, মুখস্থ করা যাবে না, তোমার মেইন সূত্র থেকেই সুন্দর মতো রো ভি বসায় নিয়ে চলে আসবা। এই চ্যাপ্টার শেষ হতে কয়টা ক্লাস লাগবে দেখা যাক, আমি জানি না, সত্যি জানি না, এক এক করে যাচ্ছি আর কি। আজকের ক্লাস করা বেশ ফাস্টে যাচ্ছে আর কি, কোনো সমস্যা হচ্ছে না। সো এরভাবে ফাস্ট গেলে বেশি সময় লাগবে না আর কি। ওকে, তাহলে এই গেল হচ্ছে মুক্তিবেগ এবং পৃথিবীর ঘনত্বের ব্যাপার স্যাপার। এখানে আমি বেশ কয়েকটা ম্যাথ হচ্ছে ইচ্ছা করে দেখাইনি বা করাইনি, এগুলা আমাদের লাগবে পরবর্তীতে। হ্যাঁ, আমাদের কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে চ্যাপ্টার 10 ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 এর সাথে কানেক্টেড, কিছু ম্যাথ আছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 এর সাথে কানেক্টেড, ওগুলো আমরা করাই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি বাদ দিছি আর কি। এখন মুক্তিবেগ যেটা আমরা অলরেডি পড়ছি, ওটাকে একটা আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করতে হবে, কারণ মুক্তিবেগের কিছু কেস থাকবে, ওই কেসগুলো পড়ার জন্য এটা লাগবে। হ্যাঁ, তো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আমরা একটু বড় করেই আঁকালাম। আমরা কি করছি, আমরা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ মানে হচ্ছে আর ব্যাসার্ধের পৃথিবী যদি হয়, তাহলে কেন্দ্র থেকে আর দূরত্ব থেকে বেসিক্যালি তুমি কি করছো, এখান থেকে একটা বস্তুকে তুমি শুট করছো উপরের দিকে, এখান থেকে একটা বস্তুকে তুমি ভি বেগে কি করছো, শুট করছো, বেসিক্যালি V² ভেলোসিটিতে শুট করছো এম ভরের বস্তু, এবং সেটা কই পৌঁছে গেছে, সেটা হচ্ছে ইনফিনিটিতে পৌঁছে গেছে। ঠিক আছে, H ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি উচ্চতা। এখন আমাদের একটা খুব সুন্দর একটা জিনিস আছে, মানে এটা পৃথিবীতে, মানে পৃথিবী বলছে মানে ক্রিয়েশনে বা সৃষ্টিতে আছে, সেটা হচ্ছে ভরের সংরক্ষণশীলতা পড়ছি আমরা, যে টোটাল ভর কখনো চেঞ্জ হয় না, তাই না? তুমি ভরকে উধাও করে দিতে পারবা না। আরেকটা সূত্র ছিল হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা, যেটা স্থির তড়িতে পড়ছি, টোটাল চার্জ কখনো চেঞ্জ হবে না। তো ওই রকম শক্তির সংরক্ষণশীলতা আছে একটা নীতি, সেই নীতিটা কি বলে, যে মহাবিশ্বে টোটাল এনার্জি চেঞ্জ হয় না, টোটাল এনার্জির পরিমাণ চেঞ্জ হয় না, বা একটা সিস্টেমে, শুধু মহাবিশ্ব না, যে কোনো একটা সিস্টেমে টোটাল এনার্জি সেম টু সেম থাকে। তাহলে এনার্জি কই যায়, এনার্জি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ট্রান্সফার হতে পারে বা কনভার্ট হয়। সত্যি কথা বলতে এনার্জি কনভার্ট হয়, এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হতে পারে। শক্তির সংরক্ষণশীলতা নীতি, যেটা তোমরা 9 10-এও পড়ছো, নামটা পড়ছো। হ্যাঁ, এই শক্তির সংরক্ষণশীলতা নীতি এটা যেটা বলে, সেটা হচ্ছে একটা সিস্টেমে যে কোনো মোমেন্টে তুমি এনার্জি ক্যালকুলেট করবা, কিছুক্ষণ পরে গিয়ে তুমি যদি আবার টোটাল এনার্জি ক্যালকুলেট করো, এই টোটাল এনার্জি দুইটা সেম থাকবে। তুমি কিছুক্ষণ আগে 10 মিনিট আগে যে এনার্জিটা পাচ্ছ, 10 মিনিট পরে তুমি সেম এনার্জি পাবা, কোনো রকমের চেঞ্জ হবে না। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে খেয়াল করে আমরা একটা কাজ করতে পারি, আমরা দুইটা বিন্দুর কথা চিন্তা করতে পারি, এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। আমি বলবো হচ্ছে যে ঠিক আছে, এই যে একটা সিস্টেম, যে সিস্টেমে কে আছে, এম ভরের একটা বস্তু আছে, আর কে আছে, বড় হাতের এম ভরের পৃথিবী আছে, বড় হাতের এম ভরের পৃথিবী আর ছোট হাতের এম ভরের একটা বস্তু, এটাই তো সিস্টেম। এই দুটো তো আলাদা বস্তু না, এটাকে আমি এখানে শুট করে এখানে নিচে কিছুক্ষণ পরে আর কি, তাই না? তো এই সিস্টেমের আমি দেখব এ পয়েন্টে মোট শক্তি, আমি দেখব বি পয়েন্টে মোট শক্তি, এবং আলটিমেটলি যেটা হবে, এ পয়েন্টের মোট শক্তি ইকুয়াল টু হবে হচ্ছে বি পয়েন্টের মোট শক্তি, কারণ একটা সিস্টেমে কি হবে, এনার্জি সেম টু সেম থাকে। তাহলে এ পয়েন্টের মোট শক্তি মানে ছোট হাতের এম ভরের বস্তুটা এ পয়েন্টে থাকা অবস্থায় যে টোটাল শক্তি থাকবে ইয়েতে সিস্টেমে, ইকুয়াল টু বি অবস্থানে থাকা অবস্থায় টোটাল এনার্জি সেম টু সেম থাকবে।
এ পয়েন্টে টোটাল এনার্জি খেয়াল করে দেখো, এ পয়েন্টে তুমি কি করেছো, এ পয়েন্টে তুমি বস্তুটাকে একটা গতিশক্তি দিয়ে দিছো না। এ পয়েন্টে কিন্তু বস্তুর একটা গতিশক্তি আছে, কি পরিমাণে গতিশক্তি, 1/2 mv² পরিমাণ। তাহলে গতিশক্তিটা হচ্ছে 1/2 mv²। তারপরে সে যখন এখানে আসে এম ভরের বস্তু, সে যখন এখানে আসে তখন এই বড় হাতের এম ভরের পৃথিবী এবং ছোট হাতের এম ভরের বস্তুর কম্বিনেশন যেটা, এই সিস্টেমের কিন্তু একটা স্থিতিশক্তি আছে। সো একটা গতিশক্তি আছে, একটা স্থিতিশক্তিও আছে। এখন এই স্থিতিশক্তির ভ্যালু কত, -g m1m2 ডিভাইড বাই দূরত্ব। তো -g m1 বলতে হচ্ছে বড় হাতের এম, m2 হচ্ছে ছোট হাতের এম, ডিভাইড বাই দূরত্ব। এদের ভরকেন্দ্রের দূরত্ব এখানে কত, এখান থেকে এখানে ভরকেন্দ্রের দূরত্ব হচ্ছে r, পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে খেয়াল করে দেখো, আমরা এ পয়েন্টের গতিশক্তি বের করলাম, স্থিতিশক্তি বের করলাম, ইকুয়াল টু বি পয়েন্টের গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। বি পয়েন্টের গতিশক্তি কত হবে? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, আমরা মুক্তিবেগে যে নিক্ষেপ করি, এই মুক্তিবেগের ভ্যালুটা এমনই যে এটা সর্বোচ্চ উচ্চতাই হচ্ছে ইনফিনিটি। আবার বলি, মুক্তিবেগের ভ্যালুটা এমন যে সেটা সর্বোচ্চ উচ্চতা কি, ইনফিনিটি, সর্বোচ্চ সে ইনফিনিটি উচ্চতায় পৌঁছে। মুক্তিবেগের ভ্যালুটা কিন্তু এটাই, কিন্তু তার বেশি সে পৌঁছাইতে পারবে না, কারণ মুক্তিবেগটা 11.2, মানে কি তুমি 11.2 দিবা, ইনফিনিটিতে যায় তার বেগ কত হবে, 0 হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতা ইনফিনিটি, সর্বোচ্চ উচ্চতা গিয়ে কি হয়, 0 হয়ে যায়। আচ্ছা, মুক্তিবেগের যদি কম বেগ দেই তাহলে কি হবে, তাহলে সে ইনফিনিটি পৌঁছাবে না, ইনফিনিটির আগেই থেমে যাবে কোথাও, আবার ব্যাক করা শুরু করবে পৃথিবীতে। আর আমি যদি আবার 11.2 এর অনেক বেশি দিয়ে দিই তখন কি হবে, তখন সে ইনফিনিটিকে অতিক্রম করে চলে যাবে, অসীমকে অতিক্রম করে যাইতেই থাকবে। সো এখানে তোমার ব্যাপারটা হচ্ছে যে তাহলে বি পয়েন্টে টোটাল এনার্জি বের করার সময় আমার গতিশক্তি লাগবে। এখানে বেগ কত, শেষ বেগ হচ্ছে 0। আসলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে শেষ বেগ এখানে 0। কেন 0? কেন 0? কারণটা হচ্ছে এই জায়গায় তার সর্বোচ্চ উচ্চতা। তাহলে এই জায়গার গতিশক্তি যেটা 0 চলে আসবে, শেষ বেগ 0। এই জায়গার গতিশক্তি প্লাস এই জায়গার স্থিতিশক্তি, তাহলে -g বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইড বাই দূরত্ব। খেয়াল করে দেখো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু ইনফিনিটি, তাই না, ইনফিনিটির সমান। এবার বসাই দাও ভ্যালুগুলা, এবার হ্যাঁ বসাই দাও ভ্যালুগুলা। তাহলে যেটা হচ্ছে, এটা তো 0, আর সামথিং বাই ইনফিনিটি মানে কত, 0, দুইটাই 0। তাহলে তোমার যেটা হচ্ছে 1/2 mv² ইকুয়াল টু gmm/r। এবং তুমি দেখো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, তাহলে তোমার কাছে যেটা থাকে আলটিমেটলি দেখো এখানে চেক করে তোমার জানা ভ্যালুটাই আসতেছে √2gm/r। মানে বেসিক্যালি আমরা যে কাজটা করলাম, আমরা মুক্তিবেগকে কিসের সাথে তুলনা করে বা কিসের সাহায্যে বের করলাম, শক্তির সংরক্ষণশীলতা নীতির সাহায্যে বের করলাম। সো মুক্তিবেগকে চাইলে দুই ভাগে বা দুইভাবে হচ্ছে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে এটা যেটা আমরা করেছি, অলরেডি শুরুর দিকে ক্লাসের আমাদের জানা সূত্র দিয়ে করেছি। এখন হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতির সাহায্যে এটা করে ফেললাম, ঠিক আছে। সো দুইটা একই জিনিসই, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখো, সমস্যা নাই। এখন আমাদের মুক্তিবেগের যে পরবর্তী যে কেসটা, হ্যাঁ, সেটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে মুক্তিবেগ। পৃথিবী পৃষ্ঠের একটা নির্দিষ্ট উচ্চতায় যদি একটা বস্তু থাকে, সেখানে তার মুক্তিবেগ কত হবে সেটা বের করতে হবে। তাহলে টপিকের নাম লেখো, নির্দিষ্ট উচ্চতা থেকে মুক্তিবেগ। ওকে, তাহলে আমরা কি করছি, তাহলে আমরা বেসিক্যালি যে কাজটা করছি সেটা হচ্ছে ধরো আঁকাই, এবং আমরা একটা ধরো যে পর্বত আঁকাচ্ছি আর কি, পর্বত, হ্যাঁ, পর্বতের তো উচ্চতা আছে আর কি। সো আমরা পর্বত আঁকালাম আর কি, মানে অনেক বড় করে আঁকাইতে জন্য আর কি, হ্যাঁ, এই উচ্চতার হচ্ছে পর্বত আর কি। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r এর সমান।
তাহলে এই জায়গার টোটাল দূরত্ব কতটুকু, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। ঠিক আছে, এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখান থেকে বস্তুটাকে শুট করতে হবে যেন সে কোথায় পৌঁছে যায়, যেন সে ইনফিনিটিতে পৌঁছে যায়। সো এম ভরের একটা বস্তু থাকবে, শুট করতে হবে যেন সে ইনফিনিটিতে পৌঁছে যায়। মানে সে ইনফিনিটি চলে যাবে আর কি, ইনফিনিটি বললাম আর কি, মুক্তিবেগ। ঠিক আছে, তাহলে আমাদের জানা যে সূত্রটা ডাব্লিউ ইকুয়াল টু জিএমএম 1/x ইনিশিয়াল মাইনাস 1/x ফাইনাল। হ্যাঁ, এখানে বেসিক্যালি আমাকে তাহলে কেস 4-এ যাইতে হচ্ছে, এটার কেস 3 পর্যন্ত আমরা দেখেছি। কেস 4-এ আমরা কি দেখব এখন? কেস 4 আমরা দেখব হচ্ছে এক্স ইনিশিয়াল কত দূরত্বে আছে সে। ইনিশিয়ালি সে পৃথিবীর কেন্দ্র থেকে দেখো আর প্লাস এইচ দূরত্বে আছে, খেয়াল করছো? ইনিশিয়ালি সে পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরত্বে, এবং ফাইনালি তাকে ইনফিনিটি দূরত্বে নিয়ে যেতে হচ্ছে, তাই না? ইনিশিয়ালি সে আর প্লাস এইচ দূরত্বে আছে, ফাইনালি তাকে ইনফিনিটি দূরত্বে নিয়ে যেতে হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে পরিমাণের কৃত কাজ সেটা কিন্তু হচ্ছে মুক্তিবেগের সমান, সরি মুক্তিবেগের যে গতিশক্তি তার সমান, সরি মুক্তিবেগের গতিশক্তি, তাই না? আমার গতিশক্তি দিতে হচ্ছে তো মুক্তিবেগ দিয়ে দিতে হচ্ছে, এটা ইকুয়াল টু জিএমএম 1/x ইনিশিয়াল মানে কত, আর প্লাস এইচ, মাইনাস 1/x ফাইনাল মানে কত, ইনফিনিটি। সো 1/ইনফিনিটি মানে কত আবার 0। তাহলে আমি কি লিখতে পারি? এম কাটাকাটি, তাহলে হাফ ভি স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ, বা ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2gm ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে এটা হচ্ছে এইচ উচ্চতা থেকে, এইচ উচ্চতা হতে মুক্তিবেগ। ক্লিয়ার এটা? আর যখন এটার একটা স্পেসিফিক কেস হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠে হলে এইচ এর ভ্যালু কত, 0, তখন ভি স্কোয়ার হয় হচ্ছে রুট ওভার 2gm বাই আর প্লাস 0 বা রুট ওভার 2gm বাই আর। কেন এইভাবে পড়ালাম? তাহলে তোমার যেন মনে থাকে আর কি, যে হ্যাঁ আমার ভূপৃষ্ঠে মানে যদি আর হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় কি হবে, এখানে জাস্ট আর প্লাস এইচ বসবে, আর কিছুই না। ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় গেলে আর প্লাস এইচ হবে। ক্লাস কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে আর কি, আজকে 12টায় ছেড়ে দিব। আমাদের আজকে ক্লাসটা ভালোই টানছি আর কি, ভালোই অনেক কিছু করা হয়েছে। এই মনে থাকবে তো, ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় কি হবে, আর এর জায়গায় আর প্লাস এইচ বসবে, আর কিছুই না, আর এর জায়গায় আর প্লাস এইচ। আচ্ছা, কি বলছে? ভূপৃষ্ঠ থেকে 1500 কিলোমিটার ঊর্ধ্বে মানে উপরে একটি উল্কাপিণ্ডের মুক্তিবেগ কত? সো 1500 কিলোমিটার উপরে মানে হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 2gm বাই এইচ এর ভ্যালু দেওয়া, সো আর প্লাস এইচ, কিছুই না, শেষ। ভ্যালুগুলো বসাও। ওকে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এখানে জি এর ভ্যালু বলা আছে, পৃথিবীর ব্যাসার্ধ বলা আছে, জি এবং আর দিয়ে করতে হবে। সো এটাকে তুমি যখন কনভার্ট করবে, খেয়াল করে দেখো, রুট ওভার আমি করে দিচ্ছি আর কি, যেহেতু একটু আগে করাই নেই, এটা ওই একই রকমই ফরম্যাট আসবে আর কি। মানে যেটা হচ্ছে রুট ওভার 2gh, মানে 2gh উচ্চতা জি লাগবে আর তোমার উচ্চতাটা লাগবে। এটা কীরকম? রুট ওভার 2gr ওটার সাথে সম্পর্কিত আর কি, একই রকমই দেখতে। জি এর বদলে জিএইচ, আর প্লাস এইচ তো আর প্লাস, তাহলে জিএইচ কত হবে?
খেয়াল করে দেখো GH বাই GE এটা ইকুয়াল টু R স্কোয়ার বাই R প্লাস H হোল স্কোয়ার, তাই না? শিখছো এটা? তো ভ্যালুগুলো বসাও, তাহলে GH বের হবে। GE কত? 9.81 বলে দিস। এখানে এককগুলা মিটার কিলোমিটারে থাকুক আর কি, কাটাকাটি চলে যাবে আর কি। 6400 আর 6400 প্লাস 1500, $1.005। ও সরি, আমি তো এখানে সরি স্কোয়ার হবে, এখানে স্কোয়ার দিই, তাই তো বলি। $6.438 বা 6.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ভ্যালুগুলো এখন বসাও। √2 G এর ভ্যালু 6.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর প্লাস এইচ কিন্তু এবার কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে আর কি। 6400 আর 1500, এইচ এর ভ্যালু 1500 আর এর ভ্যালু 6400, 10⁻³ মিটারে কনভার্ট করলাম। $10.087 বা 10.09 কিলোমিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখো, পৃথিবীতে মুক্তিবেগ যতটা হয় 11.2, তার থেকে কমে গেছে। তার থেকে কিন্তু কমে গেছে। কেন? কারণ উপরে তো গেছে যখন, তো পৃথিবীর আকর্ষণ তো কমে গেল না। সো দ্যাটস ওয়াই এই কাহিনীটা হচ্ছে, মুক্তিবেগটাও কম। পৃথিবীর আকর্ষণ যেহেতু কম, দ্যাটস ওয়াই মুক্তিবেগটাও কম। এটা তো, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মুক্তিবেগ না, মুক্তিবেগের চেয়ে কমে যদি একটা বস্তুকে ছোড়া হয়, তখন অবশ্যই বোঝা যাচ্ছে যে মুক্তিবেগে ছুড়লে কি হয়, অসীমে চলে যায়। মুক্তিবেগের চেয়ে কম বেগে ছুড়লে কি হবে, অসীমে যাবে না, অসীমের আগেই থেমে যাবে এবং আবার নামাও শুরু করবে। ঠিক আছে? সো এখন আমাদের ওই যে জানা ইকুয়েশন, 4টা কেস দেখছি, আজকে 5ম কেসটা দেখবো। তাহলে এখন এভাবে লেখো যে কেস 5। তাহলে আমরা বেসিক্যালি করছিটা কি, সহজ কাজ করছি, সেটা হচ্ছে এম ভরের আর ব্যাসার্ধের পৃথিবী থেকে একটা নির্দিষ্ট একটা বেগে এম ভরের ভি বেগে, নির্দিষ্ট ভি বেগে আমরা একটা বস্তুকে উপরে ছুড়ে দিচ্ছি। এই ভি বেগটা কিন্তু মুক্তিবেগের চেয়ে কম। এখানে লিখে দিই ভি লেস দেন ভি স্কেপ। আর মুক্তিবেগের চেয়ে কম হলে কি হবে? মুক্তিবেগের চেয়ে কম হলে অবশ্যই সেটা অসীমে যাবে না, অসীমের আগে, মানে হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্যের যে হচ্ছে এটা আছে, ক্ষেত্রটা আছে, মহাকর্ষীয় ক্ষেত্র, সেটার মধ্যেই থাকবে। তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে তার কি হবে? তার বেগটা হয়ে যাবে হচ্ছে 0। একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এটাকে এই কালার দিয়ে, হ্যাঁ, তার বেগ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সে এই উচ্চতাকে ধরলাম হচ্ছে আমরা h। ঠিক আছে? তাহলে শেষ বেগ কত? 0, কারণ সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা, শেষ বেগ 0। খতম। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এই কেসটাতে? আমরা লিখতে পারি হচ্ছে ইনিশিয়াল কোথায় আছে? x ইনিশিয়াল হচ্ছে সে পৃথিবীর পৃষ্ঠে আছে, আর ব্যাসার্ধ মানে আর দূরত্বে আছে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে আর। আর ফাইনাল যেটা x ফাইনাল, সে কিন্তু এবার ইনফিনিটিতে নাই, একটা নির্দিষ্ট h উচ্চতায় আছে। তাহলে যেটা হচ্ছে কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে তার ভর কেন্দ্রের দূরত্ব হচ্ছে r প্লাস h ফাইনাল। তাহলে ইনিশিয়াল হচ্ছে আর ফাইনাল হচ্ছে r প্লাস h। ঠিক আছে?
তাহলে এখানে যেটা হচ্ছে তুমি লিখতে পারো কি, না লিখতে পারো হচ্ছে তুমি এখানে কি লিখছো, ডাব্লিউ ইকুয়াল টু বা যে পরিমাণে তুমি শক্তি দিচ্ছ হাফ এম ভি স্কোয়ার, ডাব্লিউ মানে কি যে পরিমাণে তুমি শক্তি দিচ্ছ, এটা হচ্ছে জি এম এম 1/r মাইনাস 1/r প্লাস এইচ। পরীক্ষার খাতায় তুমি এইটুকুই লিখবা। পরীক্ষার খাতায় তুমি যখন এটার ম্যাথ আসবে যে একটা নির্দিষ্ট বেগে, একটু বিশাল পরিমাণ বেগে যখন একটা বস্তুকে উপরে ছড়া হবে, তখন তুমি কতটুকু উচ্চতায় উঠবে সেটা তুমি এই ইকুয়েশন দিয়ে করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কিছুই না, কিছুই মনে রাখা লাগে না, তোমার এটা মনে রাখলেই চলে, তারপর এটা জাস্ট বসানো আর কি। হ্যাঁ, ক্রাইটেরিয়া অনুসারে বসানো, তাইলেই হয়ে যাবে, মানে এটা মনে রাখলেই হবে। মুক্তিবেগের চেয়ে কম বেগে ছুড়লে সে যদি এই উচ্চতায় ওঠে তাহলে এইচ এর ভ্যালু এখান থেকে বের হবে। আমরা এখনই একটা উদাহরণ দেখব, সম্ভবভাবে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি ছোড়া হয়, আদিবেগ যদি এটা হয়, তাহলে পৃথিবী থেকে কত উচ্চতা পর্যন্ত উঠবে? তাহলে কীরকম সূত্র আমরা জানি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, তাই না? এটা তো আমরা জানার সূত্র, তাহলে বসাও না দেখি কি আসে। 5 কিলোমিটার পার সেকেন্ড ইউ স্কোয়ার বাই 2 ইন্টু জি, জি এর ভ্যালু কত? 9.8। বসাও, দেখো কত আসে। ওয়ান 1.26 বা 275 বা 276 আর কি, 1.276 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, সরি মিটার, এত মিটার উচ্চতায় উঠবে। মনে হচ্ছে ঠিক আছে তাই না? কিন্তু আসলে ঠিক নেই, ভুল আছে। মনে হচ্ছে ঠিক আছে, যেটা দিয়ে তো মিলে যাওয়ার কথা, উল্লম্বভাবেই তো নিক্ষেপ করছে একটা বস্তুকে। তাহলে সমস্যাটা কই হলো? সমস্যাটা হচ্ছে এই জিটাতে সমস্যা, এই জিটাতে হচ্ছে সমস্যা। এই জি এর ভ্যালু কত বসানো হয়েছে দেখো, 9.8 বসানো হয়েছে, তাই না? 9.8 বসানো হয়েছে। তো 9.8 বসালে কি সমস্যা? কত বসাইতে হবে? 10 বসাইতে হবে না? জি এর ভ্যালুতে কি সমস্যা? অ্যান্সার ইজ, যখন একটা বস্তুকে তুমি অনেক বেশি বেগে ছুড়বা, 5 কিলোমিটার পার সেকেন্ড, মানে বুঝছো 1 সেকেন্ডে এসে 5 কিলোমিটার উপরে উঠে যাচ্ছে, হিউজ। এখন তুমি যখন এই বেগে ছুড়বা, তাহলে চিন্তা করো প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার উপরে উপরে চলে যাচ্ছে। এখন জি এর ভ্যালু তো কনস্ট্যান্ট থাকবে না, তাহলে জি এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে, কারণ জি এর ভ্যালু আমরা জানিও যত উপরে যাবা জি এর ভ্যালু চেঞ্জ হতে থাকে। সো যখনই তুমি অনেক বেশি উপরে উঠে যাবা, আস্তে আস্তে উঠতেই থাকবা টানা, তো তখন জি এর ভ্যালু কনস্ট্যান্ট বললেই ভুল হয়ে যাবে। জি এর ভ্যালু কনস্ট্যান্ট না, জি এর ভ্যালু কনস্ট্যান্ট, জি এর ভ্যালু কনস্ট্যান্ট না, তো কনস্ট্যান্ট দেখা যাবে না তাহলে। ঠিক আছে, সো এটা ভুল, এইটা ভুল। সো এইভাবে করা যাবে না। সো কীভাবে করতে হবে? করতে হবে হচ্ছে এইভাবে, যেটা আমরা কেবলই দেখলাম, যে আমরা কৃতকাজ যেটা হবে সেটা হবে গতিশক্তির সমান হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালটা হবে হচ্ছে জিএমএম ইন্টু 1/x ইনিশিয়াল। এক্স ইনিশিয়াল কোনটা? পৃথিবী পৃষ্ঠ থেকে ছাড়তেছ, তাহলে এটা হচ্ছে 1/r। আর ফাইনাল, ফাইনাল কোনটা? পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতা, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে r প্লাস এইচ। শেষ। এখন ভ্যালুগুলো বসাও। এখন দেখো এম কাটাকাটি যাবে, কেটে দাও, সমস্যা নেই। তাহলে হাফ ভি স্কোয়ার 5 কিলোমিটার, জি এর ভ্যালু বসাও, এম এর ভ্যালু বসাও, ওয়ান বাই আর এর ভ্যালু বসাও, 6400 কিলোমিটার মাইনাস 1/r প্লাস এইচ। সব কিছু জানো, এইচ এর ভ্যালুটা অজানা, এইচ এর ভ্যালুটা এখন বের হয়ে যাবে।
1.598 বা 1.6 ইন্টু 10⁶ মিটার। তাহলে দেখো অ্যাকচুয়াল এই ভ্যালুটা, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু এটা, অথচ তুমি যখন যদি এটা দিয়ে করতে চাও ভুলে, তাহলে কিন্তু ভ্যালুটা মিলছে না, দেখলা, খেয়াল করলা, ভ্যালু কিন্তু মিলে নাই। এটা অ্যাকচুয়াল ভ্যালু আর এটা কিন্তু ভুল ভ্যালু। ওকে, সো এটা হচ্ছে এইচ এর ভ্যালু এভাবে বের হয়ে গেল। আরে হ্যাঁ, ক্লিয়ার? তাহলে মুক্তি বেগের চেয়ে কম বেগে ছুড়লে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠে, ওই উচ্চতাটা কিন্তু পরীক্ষায় বের করতে দেয়।